দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা সবসময় টক শোতে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তেমনও কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তবে আলোচনায় যাবার পূর্বে দুজন অতিথি আছেন স্টুডিওতে, তাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার বাম দিকে আছেন ব্যারিস্টার ওমর ফারুক, জ্যেষ্ঠ আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং উনি 6 জন যে সমন্বয়ক ছিল তাদের আইনজীবী হিসেবেও ছিলেন। এবং ডানে আছেন জনাব আব্দুল আওয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক বিশ্লেষক। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম, দর্শকদের অভিনন্দন। গতকাল আমরা জানি যে 24শে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা জানি যে দুজনই পলাতক রয়েছেন। প্রথমে যদি আপনার কাছে যাই ফারুক ভাই, যে তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কি হতে পারে? ধন্যবাদ আপনাকে এই সংলাপে আমন্ত্রণ জানার জন্য। যারা দেখছেন, যারা শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। ওনাদেরকে ফিরিয়ে আনার জন্য এর আগেও যখন ওনারা অ্যাকিউজড ছিলেন, আমাদের ওখানে রেড অ্যালার্ট, রেড নোটিশ করার জন্য অনেকগুলো প্রক্রিয়া, অনেকগুলো দরখাস্ত আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে। ওনাদেরকে ফিরিয়ে আনার সবচেয়ে বড় হার্ডেলটা হবে যেই রাষ্ট্রে ওনারা অবস্থান করেন সেই রাষ্ট্র ওনাদেরকে প্রোটেকশন দিয়েছে, উইলিংলি রেখেছে, এবং ওনারা ওনাদের বিবৃতি, ওনারা ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিক পর্যায়ে ওনারা এই মেসেজটা দিয়েছেন যে ওনারা ফেরত দেবেন না। রেদার বাংলাদেশে যেই বিচারটা হয়েছে সেই বিচারটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য ওনাদের আয়োজন ছিল। তবে বর্তমানে যেহেতু থিংস হ্যাজ বিন চেঞ্জড, দণ্ড প্রাপ্ত হয়েছেন, সেই ক্ষেত্রে মাত্রাটা আলাদা হয়েছে। অ্যাকিউজডের এক ধরনের অবস্থান, দণ্ড পাওয়ার পরে এটি পরিবর্তন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এখানে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সেটি কাজে লাগলেও লাগতে পারে। এই কারণে আমি বলছি, জোর দিচ্ছি না এই কারণে, বন্দি প্রত্যার্পণ চুক্তিতে বলা আছে, দুই দেশের চুক্তিতে, যে এক দেশের সন্ত্রাসীরা যদি অন্য দেশে পালিয়ে যায় সেখান থেকে ধরে আনা। আমাদের এখানে কিন্তু আমরা বলতেছি যে আমাদের এখানে ফ্যাসিস্ট অথবা অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত মানবতা বিরোধী অপরাধে যিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন, সাব্যস্ত হয়েছেন, ওনার দেশে আছে। কিন্তু ওনারা তো এটা বলছেন না। তো যদি বন্দি বিনিময় চুক্তিকে আপনি এক্সিকিউট করতে হয়, তাহলে দুই পক্ষের স্বীকৃতি লাগবে সে অপরাধী, তার দেশে অপরাধ করে আরেক দেশে পালিয়েছে। তো সেখানেও একটু হার্ডেল হতে পারে। তবে হার্ডেল হলেও যে চুপ করে বসে থাকা, এটি তো হতে পারে না। এই কারণে যে দেখেন, 1400-1500 শহীদ বুলেট নিয়ে শুয়ে আছে। আমি বারবার রিপিট করি, পঙ্গু যারা আছেন 30,000, তারা, তাদের পরিবার, ইভেন জীবনের ঝুঁকি নিয়ে এই জুলাই আন্দোলন সংগ্রামে নানাভাবে অনেকে টর্চার্ড হয়েছেন। অনেক স্টুডেন্ট, মেয়ে, সাংবাদিক, এমন কোনো পেশার লোক নাই যারা টর্চার্ড হয়েছেন, আহত হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, তারা কয়েকদিনের জন্য গুম থেকেছেন। তাদের প্রতি তো রাষ্ট্রের একটা দায় আছে। শুধু একটা ভার্ডিক্ট হলে তো হবে না, সেই ভার্ডিক্ট এক্সিকিউট করা বড় ইম্পর্ট্যান্ট। সেই জায়গাতে আমি বলবো, দুরূহ কাজ হলেও এই একটি ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। আমরা যেমন ফ্যাসিস্ট জামানায় সব রাজনৈতিক দল, সব পেশা, সব কিছু এক হয়ে গেলাম, দেশপ্রেমী যারা যেখানেই ছিল সবাই রাস্তায় নেমে গেল। এক হওয়ার শক্তির কারণেই ফ্যাসিস্ট বিতাড়ন হয়েছে। বড় একটা দানব ছিল, যাকে কখনো আমরা মনে করিনি সে বিতাড়িত হবে, যাবে, বাট হয়ে গেছে। এই সাকসেসফুল বিতাড়নের পরে, পালা বদলের পরে, আমরা বর্তমানে এসে দেখলাম আমরা এখন বিভাজিত, নানাভাবে বিভাজিত এবং নানা সমীকরণে বিভাজিত। সামনে ইলেকশন আসছে, সেই বন্দোবস্তে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন ধাঁচে বিভিন্ন পলিটিক্যাল পার্টি অলরেডি চলে গেছে। সেই ক্ষেত্রে তো ডিফিকাল্ট উত্তরণের জন্য আমি বলতেছি, আবার আগের মতো যদি সবাই এক হয়ে যদি ভারতকে এই মেসেজ দেওয়া যায় যে তোমরা একজন, এক পরিবার অথবা একটা দলের কিছু সংখ্যক আশ্রয় দিয়ে যদি 17 কোটি 18 কোটি মানুষের হেট্রেট হয়ে যাও, ঘৃণার বস্তু হয়ে যাও, তাহলে তো এটা তাদের জন্য কাম্য না।
সবচেয়ে ভালো সংবাদ হলো আমি কলকাতায় গত 2-3 দিনে দেখেছি তাদের টকশোগুলোতে তাদের রাজনৈতিক নেতা নেত্রীরা বিজেপি ছাড়া তারা বলছে যে যেখানে বাংলাদেশিদেরকে পুশব্যাক করে বাংলাদেশি নাম ট্যাগ দিয়ে আমাদের দেশে পাঠাচ্ছে সেখানে কেন শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্তকে দিল্লিতে রাখা হয়েছে প্রশ্ন তুলেছে মোদির উপর অনেক রাজনৈতিক দল। কিন্তু তাদের মিডিয়া তো আমরা যেখানে খুব মিশ্র প্রতিক্রিয়া আসছে আসলে অনেক মিডিয়া থেকেও তো আবার নেগেটিভলিও তারা ইয়ে করছে আমি যে বাংলাদেশে এটা মিডিয়া যেভাবে শেখ হাসিনা এবং তার যারা লুকিয়ে আছে তাদের সাপোর্ট করেছে কয়েকদিন আগেও দণ্ডের পরে, কিন্তু আমি তাদের সুশীল সমাজের অনেককে দেখেছি, গতকালকেও দেখেছি, তারা কিন্তু আমার মনে হয় ডেভিয়েট শিফট করেছে এবং তারা বলছে এই একটা বার্ডেন, এই বার্ডেনটা নেওয়া ঠিক হবে না। আরেকটা কারণ ওরা মাথায় রেখেছে যে তাদের ইনফ্যাক্ট প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কারোর সাথেই তাদের সম্পর্ক ভালো না, বড় দুইটা রাষ্ট্র কানাডা এবং আমেরিকার সাথেও ভালো না। তো এই পর্যায়ে তারা যদি এটি নেবে কিনা এবং বাংলাদেশের সক্ষমতা কতটুকু, ফরেন অ্যাফেয়ার্স তার বিভিন্ন দূতাবাসের মাধ্যমে বিভিন্ন স্কলারদেরকে দিয়ে কিভাবে এই জোর দাবিটা উত্থাপন করবে বিশ্ব মিডিয়ায়, সেটার উপরও ডিপেন্ড করবে। তবে আমি যেটা বলছি যে ওদের প্রতি আমাদের দায়, শহীদ আর পঙ্গুদের এই দায়ের জন্য হলে আমাদের সবাই এক হতে হবে, রাষ্ট্রীয়ভাবে দ্বিগুণ তিনগুণ কাজ করতে হবে, কূটনীতিকভাবে অনেক বেশি সোচ্চার হতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, তাহলেই ক্ষীণ সম্ভাবনা ওনাকে ফিরিয়ে আনার। জি ধন্যবাদ। ঠাকুর ভাই, আপনার কাছে যদি যাই একই প্রশ্ন নিয়ে, ফিরিয়ে আনা সম্ভব কিনা আপনি কি মনে করেন? আর যেটা ফারুক ভাই বলছিলেন যে আমাদের যে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সেটার মাধ্যমে আনানো হয়তো সম্ভব হতে পারে, কিন্তু এর ভিতরে তো দুই দেশের সম্পর্ক, রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রভাব, এগুলো আসলে ম্যাটার করে। বাট উনি এটাও বলছিলেন যে রিসেন্ট যে শিফটটা উনি দেখছেন যে তাদের রাজনৈতিক নেতাদের ভিতরে, যে তারা হয়তো বাংলাদেশের এই বিচার প্রক্রিয়ার প্রতি একটা সমর্থন দেওয়ার চেষ্টা করছেন। এই পুরো জিনিসটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? সব বিষয়গুলোই আসলে অনুমান ভিত্তিক বলছে এই কারণে 15.5 বছরের মাথায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বা শেখ হাসিনার পতন হবে এটা আগে থেকে ধারণা করা যায় নাই। ঘটনা ঘটেছিল এমনভাবে যে হঠাৎ করেই কিছু ছাত্র বিক্ষুব্ধ হলেন, তারা আন্দোলন করলেন এবং জনগণ তাদের পিছে দাঁড়ালো এবং তারপরে সেই হেমিলনের বংশীবাদকের মতো সবাই একত্রিত হলো এবং শেখ হাসিনার গণভবন ঘেরাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো। এই কথাটার সাথে আমি এই কথাটা যুক্ত করতে চাই যে যারা আন্দোলন করেছেন, যারা বিপ্লব করেছেন, যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যে 1400 বা 2000 মানুষ জীবন দিয়েছেন, তারা প্রত্যাশা করেননি যে শেখ হাসিনা গণভবন থেকে দিল্লিতে যাবেন। আপনার বিবেচনার জন্য আমি দুটো উদাহরণ এখানে দিতে চাই। এর আগে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আগের স্বৈরাচার এরশাদকে মোকাবেলা করেছে, 9 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে। জেনারেল এরশাদ এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আগে থেকেই তাকে গ্রেপ্তার করে কোথায় রাখা হবে তার প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সেখানে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। এবং তারও আগের স্বৈরাচার তার বাপ শেখ মুজিবুর রহমান সাহেব পালাবার তো দূরের কথা, গণ অভ্যুত্থানের আসবে মানে সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। তাহলে বাংলাদেশের 3টি স্বৈরাচারের মধ্যে 3টি প্রকৃতি। এক দল একজন সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন, দ্বিতীয়জন গ্রেপ্তার হয়েছেন, তৃতীয়জন মানবতার অপরাধে বিচার হয়েছে, কিন্তু রায় হয়েছে কিন্তু তাকে আনা যাচ্ছে না। এই যে আনা যাচ্ছে না কথাটা যখন আমরা বলছি তখন আমাদের প্রথম এই কথাটা ধরে নেওয়া দরকার, আমরা দিয়েছিলাম কেন এবং এই দায়টা কার, মানে why we allowed, এই দায়টা কার। আপনি আজকের এই আলোচনা করলে ওই আলোচনা থেকে শুরু করতে হবে, কে তাকে সেখানে পাঠিয়েছে। কারণ আজ পর্যন্ত গত 16 মাসে বা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বলেছে অ্যাবসকন্ডিং, বাট এই কথাটা ঠিক নয়। এই কারণে যে তাকে প্রত্যক্ষ মানুষ, সমস্ত দেশের মানুষ প্রত্যক্ষ করেছে যে হেলিকপ্টারে করে তাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পাঠিয়ে দেওয়াটা কিভাবে হয়েছিল? সেটা কি অন্য কোনো আলোচনা? সেটা কি কোনো ত্রিদেশীয় বৈঠক ছিল অথবা অন্য কোনো দেশের চাপ ছিল? তাহলে এই জায়গাটা আমাদের প্রথম পরিষ্কার করা দরকার যে সে দেশের মাটি থেকে কিভাবে ভারতের মাটিতে পৌঁছলো। তাহলে আমাকে বলতে হয় এইভাবে, সাপ
মাথা দিয়ে ঢোকে, মাথা দিয়ে বের হয়। সুতরাং গর্তে ঢোকার যে রাস্তা, বেরোবার রাস্তাও সেটা। সেখানে গিয়ে যদি আপনি যান, তাহলে আপনাকে ধরতে হবে যে আলোচনার ভিত্তিতে যে বা যারা অথবা যিনি অথবা যে গ্রুপ তাকে গণ অভ্যুত্থান থেকে বাঁচাবার জন্য, জনরোষ থেকে বাঁচাবার জন্য, বিচার থেকে বাঁচাবার জন্য, কারণ এরশাদের বিচার হয়েছে, হয়তো স্বৈরশাসনের জন্য হয় নাই, অন্য কারণে হয়েছে, কিন্তু তার বিচার, আজকে যে বিচারটা হলো, এই বিচারটা যে হতে পারতো এতে তো সন্দেহ নাই। তাহলে এই বিচারটা যাতে না হতে পারে, সেই জন্য তারা যাকে বাঁচিয়েছে, আজকে প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ফিরিয়ে আনা। প্রশ্ন উঠতে পারে কোথায়? এখানে এই কথাটা বলে নেওয়া দরকার যে আপনি যদি আন্তর্জাতিক কিছু পরিমণ্ডল দেখেন, স্বৈরাচার সম্পর্কে নানা ধরনের আলোচনা আছে। আমি যুদ্ধবিধ্বস্ত দেশ আইভরি কোস্ট সফরে গিয়েছিলাম। সেখানে জাতিসংঘ বাহিনী কাজ করছিল, নরিয়েগা এবং ডক্টর এর মধ্যে যখন বিতর্ক ছিল, এবং যখন দেখা গেল যে কোনো অবস্থাতেই সে ক্ষমতা হস্তান্তর করবে না, তখন তাকে এবং সে তার বাসভবনের নিচে আলাদা ক্যান্টনমেন্ট করে সে সেখানে থাকতো, এবং আন্তর্জাতিক সংস্থা উপর থেকে জাল ফেলে যেভাবে শিকার ধরে, সেইভাবে শিকার ধরে তাকে বের করে নিয়ে আসছে। আজকে আপনি কিন্তু দেখবেন যে তথ্য প্রযুক্তি, আলোচনা, যোগাযোগ যা কিছু করুক, এটা একটা থেকে আর একটা বিচ্ছিন্ন নয়। তাহলে শেখ হাসিনা কোথায় আছে, কিভাবে আছে, কার শেল্টারে আছে, এই কথা যদি আমরা বলি, আজকে তো মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে যে আমি আপনার সাথে কথা বলছি, এটা সে দেখছে, চাইলে সে এটা দেখতে পারে, চাইলে সে আমাকে এখান থেকে সরিয়ে নিতে পারে, এই প্রযুক্তি তার আছে। তাহলে যদি হয়, সেটা যদি হয়, তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা চুক্তিতে যদি আসি, তাহলে আপনি যদি স্মরণ করেন ক্যাপ্টেন মাজেদ, যাকে শেখ হাসিনার শেষ দিকে এসে 15 আগস্টের তাকে সে ইন্ডিয়ান পশ্চিমবাংলার ফোর্স তাকে ধরে সীমান্তে এনে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছিল। আপনি উদাহরণ করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই রাজসাক্ষীর কথা, যাকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে র বাহিনী ভারতে নিয়ে গিয়েছিল, শুক্রঞ্জন বালিকে। কথাটা আমি এই কারণে বলছি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি, এটা যদি আপনি দেখতে চাই, তাহলে আমরা এই জায়গাটাতে আসবো। অবশ্যই বাংলাদেশ ভারতের একটি সমকক্ষ দেশ নয়, না যুদ্ধে, না অস্ত্রে, না জনবলে। বাংলাদেশের সাথে ভারতের পারস্পরিক সম্পর্কের ভিত্তি যেটা সৌহার্দ্যপূর্ণ হওয়ার কথা ছিল, সেটি পরিণত হয়েছে শেখ হাসিনার আমলে দাসে, আর এখন পরিণত হচ্ছে নতুন পরিস্থিতিতে। এই যে নতুন পরিস্থিতি যদি আপনি মূল্যায়ন করতে যান, তাহলে যে সমস্ত জায়গাগুলোতে এবং যে সমস্ত সেক্টরগুলোতে আপনাকে পরিবর্তন করতে হবে, সেই সেক্টরগুলো পরিবর্তন নির্ভর করে আপনি কতটা হাঁটতে চাচ্ছেন। আজকে কিন্তু আমরা এখানে বসে কথা বলছি, তখন আমাদের সীমান্তের একটা বড় অংশ ভারতীয় দখলে, আমরা সেটা মুক্ত করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমরা কিন্তু একথাও চিন্তা করছি যে শেখ হাসিনাকে বিচারের পরে ভারতের সাথে যে স্টেটমেন্ট তারা দিয়েছে, স্টেটমেন্ট খুব দূরভিসন্ধিমূলক, বিটুইন দ্য লাইন তারা কিছু বলেছে। তারা বলছে গণতান্ত্রিক সম্পর্কের কথা, তারা আরও কথা বলেছে। এই কথাগুলো কিন্তু অনেক কিছু মিন করে। আপনি যদি আজকে দেখেন, কথাটা সোজা বলতে পারতেন ভারতীয়রা যে এই বিচার তারা মানেন অথবা মানেন না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্যরা যে কথা বলছে, তাদের কথাটা ভিত্তি আছে, তারা মৃত্যুদণ্ড নিয়ে তাদের প্রসঙ্গ আছে, কিন্তু ভারতের আইনে তো সেটা নাই। ভারতের আইনে তো মৃত্যুদণ্ড বিধান আছে, তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে মৃত্যুদণ্ড আসবে। আমার দেশ, আমি যাকে অপরাধী মনে করি, ব্যারিস্টার সাহেব বলেছেন, একথা তো সম্মতি যে আমি মনে করলেই তো হবে না, তাকেও মনে করতে হবে। এই যে মনে করানো, আমি এখানে যে কথাটার মধ্যে আসতে চাচ্ছি, এই যে মনে করা, 3টি নির্বাচন ভারত সংগঠিত করেছে বাংলাদেশে জনগণবিহীন, তার কোনো প্রতিবাদ করা যায় নাই। তাহলে তৃতীয় নির্বাচনের মাঝখানে কেন তাকে চলে যেতে হলো? বিটুইন দ্য লাইন এখানে কি ঘটেছে? ঘটেছে ভারতীয় রাজনীতিতে কিছু পরিবর্তন ঘটেছে। মোদির যে থাবা, মোদির যে পরিকল্পনা, মোদির যে সিংহাসন, এই সিংহাসনের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে। আজকে ভারতের দিকে যদি আপনি তাকান, তাহলে যেই ভারত 5 বছর আগে ছিল, আজকে সেই ভারত নাই।
কারণ সমস্ত ভারতে বিজেপির বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন চলছে। নির্বাচনে মোদির অবস্থা কী দাঁড়াবে আমরা জানি না। যদি আমরা ধরে নেই মোদির পরিবর্তে কংগ্রেস আসে, সেটা হাসিনার জন্য তো আরও অনুকূল হবে। কিন্তু যদি ভিন্ন কিছু ঘটে, বাংলাদেশের নির্বাচন, ভারতের নির্বাচন, এটা এক জায়গায় নাই। প্রসঙ্গ যেখানে আমি বলছি যে আপনাকে যদি এই আলোচনাটা আমি এখানে না শেষ করতে চাই, যে আপনাকে যদি শেখ হাসিনার বিচার যেটা করা হয়েছে এটাকে যদি আপনি কার্যকর করতে চান, অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে কিন্তু আপনাকে তৃতীয় শক্তি লাগবে। অর্থাৎ বাপের বাপ না হলে চাচাকে শায়েস্তা করা যাবে না। বুঝতে পারছি। আজকে ভারতকে যদি শায়েস্তা করতে হয়, তাহলে ভারতের চেয়ে বড় শক্তির কাছে আপনাকে যেতে হবে এবং তার কথা আপনাকে শুনতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি হাসিনাকে চান না আপনি ভারতকে চান। যদি ভারতের সাথে আপনি আঘাত করতে হয়, তাহলে আপনি এই বিচারটা প্রহসনে পরিণত হবে। আর এই বিচারটা প্রহসনে পরিণত হওয়ার অর্থ হচ্ছে, বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, প্রথম স্বৈরাচার ছিল 3 বছর, পরবর্তী স্বৈরাচার ছিল 9 বছর, এই স্বৈরাচার ছিল 15 বছর, সর্বমোট 54 বছরের বাংলাদেশে প্রায় 33 বছর এদেশে স্বৈর শাসন কাজ করেছে। আজকে যদি আপনি স্বৈর শাসকের সাথে আপোষ করেন, ফেসিবাদের সাথে আপোষ করেন, তার মানে স্থায়ীভাবে ধরে নিতে হবে যে আপনি বাংলাদেশে গণতন্ত্রের সমাধি রচনা করলেন এবং যে মানুষগুলো মারা গেল সেই মানুষগুলোর মৃত্যু অর্থহীন হয়ে যাবে। তার দায় কে নিবে? কথাটা কিন্তু জামাত ইসলাম একটা কথা বলেছে তার এই বিবৃতিতে, যে এই রায়ের ফলে ভিকটিমের জন্য কিছু নাই। কথাটা অ্যামনেস্টিও বলেছে এবং কথাটা ঠিক। আপনি বিচার করেছেন শেখ হাসিনার, কিন্তু যে মা সন্তান হারিয়েছে তার কথা তো এই রায়ের মধ্যে নাই। এটা আইনের ব্যাপার, অন্যান্য আইনের মানুষ, এগুলো আইন এভাবেই চলে, কারণ ব্রিটিশ আইন। ব্রিটিশ আইনটা হলো এদেশে 1925 সালের ভারত শাসন আইন ছিল প্রজাদের শাসন করার। সেই প্রজাদের শাসন করা রাজকীয় আইন দিয়েই আমরা এখন পর্যন্ত পরিচালিত। আমাদের সরকারগুলো রাজন্যবর্গের মতোই আচরণ করেন। শুনুন, এই আইনই যে আইনের মাধ্যমে বিচার সংগঠিত হয়েছে এবং যে আইনের অধীনে শেখ হাসিনাকে আমরা হাতের বল ছেড়ে দিয়েছি, এখন তাকে পাওয়ার জন্য লড়াই করছি। তাহলে এই লড়াইটা আমাদের কোর্ট বা এই পররাষ্ট্রমন্ত্রী বা এই স্বরাষ্ট্রমন্ত্রী বা এই বর্তমান যিনি তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের দায়িত্বে আছেন, তারা কেউই কিন্তু এই মানে ভারতে পাঠানোর সাথে জড়িত নয়। তারা এখানে এর পরে বসছেন। তার আগে শেখ হাসিনা চলে গেছেন বা শেখ হাসিনাকে আমরা ভারতে রেখে এসেছি। তাহলে শেখ হাসিনাকে রেখে আসার বিষয়টিকে আগে আপনাকে পরিষ্কার করতে হবে যে কেন শেখ হাসিনাকে কোন কারণে পাঠিয়ে দিয়েছি, কি উদ্দেশ্যে তাকে সেখানে ভারতে পাঠিয়ে দিল। সেটাই কি আমাদের ষড়যন্ত্র আন্দোলনের সাথে প্রথম বিশ্বাসঘাতকতা নাকি? এটি যদি আপনি খুঁজে না পান, মূল কারণের মধ্যে যদি আপনি না যেতে পারেন, তাহলে ফলাফল আপনার জন্য আসবে না। আপনি যদি বীজটাই বপন করতে না পারেন, তাহলে আপনি কি করে মনে করতে পারেন আম গাছের আম খাবেন? আপনি বীজ বপন করতেছেন তেঁতুলের। ফারুক ভাই, আপনার কাছে আবার যাব, যেটা নিয়ে বলছিলাম যে আপনিও ইন্টারপোলের কথাটা বলছিলেন। আজকে কিন্তু আমরা জানি যে এই দুজনের যে মৃত্যুদণ্ড হয়েছে তাদের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। আমরা জানি যে এর আগেও যেটা বলছিলাম যে ইন্টারপোলকে রেড নোটিশ পাঠানো হয়েছিল যখন সাজার কার্যক্রম চলছিল, তখন রায় ঘোষণা হয়নি। তারা কিন্তু এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বা কার্যকর করেনি। এখন যে আবারও পাঠানো হলো, এই বিষয়টা আপনার থেকে জানতে চাবো এবং আপনি যেহেতু আইনের সাথে আছেন এটাও জানতে চাবো যে আমরা জানি এই দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা জানি যে সাবেক আইজিপি মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন কারাগারে। এটাও কি প্রত্যাশিত কোনো সাজা কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, রেড নোটিশ একটা জারি করা হয় অ্যাকনোলেজ করার জন্য সারা পৃথিবীব্যাপী যে উনি দণ্ডিত বা উনি অপরাধী, উনি যে অবস্থায় থাকুক সংশ্লিষ্ট দেশ অ্যালার্ট হয়ে যায় এই নোটিশের পরে, ওনাকে তখন ওরা আশ্রয় প্রশ্রয় দিতে চায় না বা এটা রিল্যাক্টেন্ট হয় ওই দেশগুলো। সেই পারপাসটা সার্ভ হয়েছে, কারণ এই ম্যাসাকারটা সারা পৃথিবী দেখেছে। জাতিসংঘের মাধ্যমে যে তদন্ত রিপোর্ট এসছে সেই রিপোর্ট আরও ভয়াবহ। তো সুতরাং এখন রেড অ্যালার্টের চেয়ে ওই রিপোর্টের কারণে সারা পৃথিবীর অনেক রাষ্ট্র রিফিউজ করেছে সেই সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
গ্রহণ করতে, আশ্রয় দিতে। এখন যে রেড অ্যালার্ট যাবে, এই রেড নোটিশের আগেই সারা পৃথিবী জেনে গেছে যে ওনার দণ্ড হয়েছে। জি এই রেড নোটিশ জারি করা মানেই অ্যাকনলেজ করা, অ্যাকনলেজ সারা পৃথিবী হয়ে গেছে। তো সুতরাং এইটা গতানুগতিক ঠিক আছে, এইভাবে যায়, এটা দিয়ে কিন্তু কার্যকর রেজাল্ট আসে না। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি করছেন, কাঙ্ক্ষিত রায় কিনা যে মামুনের 5 বছর, আইনজীবী হিসাবে আমি যখন এটা শুনেছি যে তার রায়টা 5 বছর, আমার ক্ষরণ হয়েছে, যেহেতু জুলাই বিপ্লবের সম্মুখেই ছিলাম। 6 সমন্বয়ক যখন ডিটেইনড, যখন অকাতরে গুলি হয়, তখন যে রিট হয়েছে মঞ্জুর মতিন, আইনুন নাহার, আমি সারাফা সহ ওয়ান অফ দ্য লয়ার 5 জনের ভিতর আমিও একজন। আমি খুব একটু গর্বিত যে আমি সেই সময়ে আল্লাহ আমাকে সেখানে থাকার সুযোগ দিয়েছে। আমার রক্তক্ষরণ হয়েছে, এই কারণে হয়েছে জাজ সাহেব মামুন সাহেবকে গিলটি প্রমাণিত করেছেন। উনি গিলটি প্রমাণিত হয়েছে এলাইক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মতোই, এবং ডেথ সেন্টেন্স পাওয়ার জন্য উনি গিলটি সাব্যস্ত হয়েছেন। রায়ে এইভাবে এসছে, কিন্তু সেন্টেন্স দেওয়ার সময় বলছে রাজসাক্ষী যেহেতু হয়েছে ওনাকে 5 বছর। এটা একটা প্রহসন হয়েছে, এটা মোস্ট আনডিজারেবল হয়েছে। শহীদদের সাথে এটা তামাশা হয়েছে, এবং আমি মনে করি পঙ্গু টঙ্গু যারা আমরা এই ইয়াতে বিপ্লবে জড়িত ছিল সবাই রক্তক্ষরণ হয়েছে। কারণ উনি এক ডিসকাউন্ট পাবেন রাজসাক্ষী হওয়ার কারণে। ডেথ সেন্টেন্স যেহেতু ওনার ডিক্লেয়ার্ড হয়ে যেত, সেখান থেকে যাবজ্জীবন হওয়াটা উচিত ছিল, কারণ উনি মাস্টার মাইন্ড। আরেকটা কথা বলিনি, 2 জনকে আমরা আনতে পারবো না, আনাটা অনেক রিমোট, আনাটা অনেক ইম্পসিবল, ভেরি হাইলি আনলাইকলি। সেখানে একজনকে আমরা আমাদের ভিতরে পেয়েছি, আমরা তার শাস্তিটা নিশ্চিত করতে পারলাম না। যদি ওনার শাস্তি নিশ্চিত না হয়, যদি অ্যাপিল করে এই শাস্তিটা যাবজ্জীবনে না যায়, তাহলে রেজাল্ট কী হবে, এক্সিকিউশনের রেজাল্ট কী হবে? ইনফ্যাক্ট কেউই আর এক্সিকিউট হলো না, 3 জনের ব্যাপারে শুধু একটা রায় হলো, রায় শেষ, এক্সিকিউশন নেই। তো সেই জিনিসটা মাথায় থাকতে হবে। আর ওনাকে রাজসাক্ষী করার পিছনে যেই আমরা কথা শুনছি, যে ন্যারেটিভগুলো আসতেছে, এগুলো আমাদের জন্য সুখকর না। ওনার রাজসাক্ষী, আমি আইনজীবী হিসেবে মনে করি রাজসাক্ষী হিসাব আনার জন্য অত বেশি দরকারও ছিল না, কারণ যে তার তাজা এভিডেন্সগুলো পুরো জাতি প্রত্যক্ষ করেছে, আন্তর্জাতিকভাবে যেটা স্বীকৃত হয়েছে, আন্তর্জাতিকভাবে সিল্ড করে প্রতিবেদন আকারে এসছে, বিশ্ব মিডিয়ায় লাইভ গুলি হচ্ছে, লাইভ মারা হচ্ছে, বিভৎসতা, গাড়ি উঠিয়ে দেওয়া হচ্ছে মিছিলের উপর, তারপরে গুলিবিদ্ধ ছেলে টেনে আনা হচ্ছে, আবার শ্যুট করা হচ্ছে। তো আমি এগুলো দেখতে পারি না। তারপরে বাচ্চা ছেলেটা, ওই যে এই একটা মেয়ের নাম কি জানি আমি এখন মনে করতে পারতেছি না, সেও মারা গেছে হেলিকপ্টারের গান শটে, বৃদ্ধ মারা গেছে, যাচ্ছে তাইভাবে লাশ পুড়ে ফেলছে। এত কিছুর পরে রাজসাক্ষী তো দরকার ছিল না। এত ঘটনার পরে তো এই যে ফাঁসি 100 বার হওয়ার কথা। আমি বলি এই কারণে যে এটা প্রশ্নবিদ্ধ করে রেখেছে। মানুষ যেভাবে উল্লসিত হওয়ার কথা ছিল এই রায়ের পরে, শুধু এই মামুন সাহেবের রায়ে 5 বছর ঘোষণার সাথে সাথে এটা হাফ হয়ে গেছে, এই উল্লাসটা, এই আনন্দটা। তো সুতরাং এবং শহীদ পরিবারের কথাগুলো আপনারা প্রচার করেছেন, সারা মানুষ দেখেছে, সবাই দেখেছে, এবং আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এতেই খুব ক্ষুব্ধ হয়েছে। আপনাকে একটা মনে করিয়ে দিতে চাই, আমি এই ট্রাইব্যুনাল যেটি আমরা দেখছি, এটি 2009-10 সালেও ছিল, এবং তখন যারা প্রসিকিউশনে ছিল কালের পরিবর্তনে তারা আজকে অ্যাকিউজড, যারা অ্যাকিউজ ডিফেন্স ছিল কালের পরিবর্তনে তারা প্রসিকিউশনে আছেন। অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন হয়নি, পাত্রপাত্রী একই আছে, শুধু জায়গার পরিবর্তন হয়েছে। সুতরাং কোনো কর্নার থেকে যদি এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কথা হয়, সেটিও যাবে না, কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বলেছেন, এবং আন্তর্জাতিক মানের করার জন্য লবিস্ট নিয়োগ হয়েছে। যে এই ট্রাইব্যুনালে সেই সময় এই সমালোচনা করার কারণে ডক্টর জাফরুল্লাহদের মতো লোকজনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তার ব্রিটিশ সাংবাদিককে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিন্তু যে ট্রায়াল আমরা এখন প্রত্যক্ষ করেছি, এটা মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল, এটা সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল। প্রত্যেকটা এভিডেন্স প্রত্যেকটা পত্রপত্রিকায় নগদ আসতো, কারা 54 জন সাক্ষী দিচ্ছে, কারা সবার লিস্ট আসছে, কোনো সাক্ষী এখান থেকে হারিয়ে যায়নি। তবে শুধু একটা সমালোচনার জায়গা আছে, সেটি হচ্ছে যেই হাইয়াবসদের বিচার করা হয়েছে এই ট্রাইব্যুনালে, সেখানে স্টেট ডিফেন্সটা
একটা পটেনশিয়াল নন নলেজেবল একজনকে দেওয়া উচিত ছিল। যাকে দেওয়া হয়েছে ওনার ব্যাপারে আইনাঙ্গনে ওনার ভূমিকা কী বা নলেজ কী এটা প্রত্যক্ষ কেউ করেনি। তো সুতরাং এই একটা জিনিস উচিত ছিল যে অন্তত এই ক্ষেত্রে নজর দেওয়া। 5 বছর আর এই ডিফেন্স এইটি ছাড়া বাকি যেই প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনাল ট্রায়ালটা করেছে, আমি মনে করি গত ট্রায়াল যে যুদ্ধাপরাধীর নামে করা হয়েছে ওর থেকে ওর সাথে কম্পেয়ার করলে অনেক ভালো হয়েছে এবং অনেক স্বচ্ছ হয়েছে, স্বচ্ছ হওয়ার চেষ্টা করা হয়েছে। তো সুতরাং আমি মনে করি যেইভাবে আমরা এই ট্রাইব্যুনালকে আমরা মনে করেছি যেভাবে সে করবে এবং সময়ও অত বেশি ক্ষেপণ হয়নি, আমি অন্তত তাদেরকে যারা যেই দলেই বিলংস করুক না কেন, যেভাবেই তাদের ব্যাপারে আসুক না কেন, আমি তাদের যেই কাজগুলা যে স্টেপগুলো তারা নিয়েছে সেই কারণে আমি মনে করি সিটিজেন হিসেবে তারা ধন্যবাদ পাওয়ার মতো। অনেক সমালোচনা থাকবে, সমালোচনাবিহীন কিছুই হবে না। দুই পক্ষ কেউ দণ্ডপ্রাপ্ত হবে, কেউ খালাসপ্রাপ্ত হবে, কেউ দণ্ডের পক্ষে যাবে, কেউ দণ্ডের বিরুদ্ধে যাবে, এখানে নানাবিধ কথা আসবে, এটাও স্বাভাবিক বলে আমি মনে করি। তবে সবচেয়ে বড় চাওয়া একজন সিটিজেন হিসেবে কামাল সাহেব শেখ হাসিনাকে আনতে পারুক আর না পারুক, অন্তত যাতে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকে, কথাবার্তা বলে যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়াতে চাপ সৃষ্টি করা হয়। সমস্ত রাজনৈতিক দল সমানভাবে একটা বিবৃতির মাধ্যমে এটি যদি করে জাতি আশ্বস্ত হবে, জাতি হবে। আরেকটা এখনও সুযোগ যায়নি যে ওই যে চৌধুরী সাহেব, মামুন সাহেবের ওনার 5 বছর, এটা যাতে সহসাই আপিল হয়, 30 দিনের ভিতরে আপিল হয় এবং সেই আপিলে আমি একজন আইনজীবী হিসেবে আমি মনে করি যা এভিডেন্স আছে এবং ওনাকে যেভাবে ফাঁসির দণ্ডের জন্যই ওনাকে অপরাধী ডিক্লেয়ার করেছে আদালত, সেখানে অ্যাটলিস্ট একটা যাবজ্জীবন হবে, তাহলে পরিপূর্ণতা পাবে। অন্তত অ্যাটলিস্ট একজনকে আমরা শাস্তির আওতায় আনতে পেরেছি, আনতে পারবো, দেখতে পারবো, সেই প্রত্যাশা করছি আজকের এই শোয়ের মাধ্যমে। ধন্যবাদ ঠাকুর ভাই। আপনার বিশ্লেষণটা চাচ্ছি এইভাবে, যেটা বলছিলেন ফারুক ভাই, যে আসলে তো যদি এক্সিকিউশনটা বা কার্যকারিতা আমরা দেখতে চাই চোখের সামনে, জনগণ যেটা চাচ্ছে, যে রায় ঘোষণা করেছি সেটা একটা, আরেকটা বিষয় হচ্ছে আসলে এই যে 5 বছর দেওয়া হলো, এটা কি আসলেই উনি রাজসাক্ষী হয়েছেন, এই জন্য একটা ডেথ পেনাল্টি থেকে এটাকে 5 ইয়ার্স করা যায় কিনা এবং এটা চেঞ্জ হবে কিনা, কি মনে হয়? আর শহীদ পরিবারের কথা উনি বলছেন, শহীদ পরিবারের অনেকেই কিন্তু আজকে বলেছেন যে তারা শঙ্কিত, আসলে তারা কিন্তু চিন্তা করছেন যে আসলে এই রায়টা কার্যকর হবে না, যেটা ভাইও বলছিলেন যে এটাও যদি না হয় তাহলে তো অ্যাটলিস্ট সাবেক আইজিপি মামুন, তাকে একটা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সেটাকে কার্যকর করা যেত। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আপনি আরেকটি রেফারেন্সে যান, আপনার এবং আরও অনেকের মনে আছে যে বলকান কসাই বলে যে 3 জনকে অভিযুক্ত করা হয়েছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের রায়ে কারো মৃত্যুদণ্ড দেয়নি, তবে 40 বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে এবং তাদের সেনাধ্যক্ষ 20 বছর কারাদণ্ড দেয়া হয়েছিল, সেটা সহ্য না করতে পেরে আদালতে বিষ পানে আত্মহত্যা করেছিল। এবং আপনি জানেন যে বসনিয়াতে মূল ঘটনা হলো যে সেখানকার বসনীয় মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদের হত্যা করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এবং এটা অকারণে মানবতার বিরুদ্ধে অপরাধটাকে হেগের আন্তর্জাতিক আদালতে বিচার করা হয়েছিল। বসনিয়ার ঘটনাটাকে আমি উল্লেখ করলাম এই কারণে, সাথে সাথে আপনাকে আর একটা ইসলামিক উদাহরণের 2 লাইনের একটি উদাহরণ আপনাকে দিই। ইনি আইনজীবী। ইসলামে এইরকম প্রচলিত কোনো বিচার ব্যবস্থা নাই যা আপনি এখন প্রত্যক্ষ করছেন। কেন নাই? অপরাধী তার নিজের অপরাধ স্বীকার করে এবং স্বীকারের উল্লেখ হিসাবে অনেক লম্বা আলোচনায় আমি যাব না, শুধু সংক্ষেপে এই কথাটা বলবো যে যখন কোনো অপরাধী নিজেকে তার অপরাধদের বিচারের জন্য সংশ্লিষ্টদের মুখোমুখি হন, তখন তারা তাদের বিবেক মতো তার বিচার সম্পন্ন করেন। কথাটা আমি এই কারণে আনছি যে অপরাধ আপনি যখন স্বীকার করলেন, তখন যে আপনি অপরাধী এটার মধ্যে তো আর কোনো ডাউট নাই। আমি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, প্রমাণ দিয়ে, সেটাই বিচারপতি ডক্টর গোলাম মুর্তজা মজুমদার সাহেব বহুবার বলেছেন এটা এআইয়ের করা না, আমরা জাস্টিফাই করেছি। তাহলে ওই জাজমেন্টের সাথে জাস্টিফিকেশনের প্রশ্ন আছে।
অর্থাৎ যে তথ্য প্রমাণাদিগুলো পাওয়া গেছে সেগুলোকে তারা যাচাই বাছাই করে প্রমাণ করেছেন যে ইহা সঠিক কি সঠিক নয়, তাহাদের কাছে প্রতিমান হইয়াছে যে ইহা সঠিক, সুতরাং তাহারা তাদের জাজমেন্ট দিয়েছেন। কিন্তু যিনি তার অপরাধের কথা স্বীকার করলেন, কনফেস করলেন এবং বললেন যে হ্যাঁ এই অপরাধগুলো এইভাবে সংগঠিত হয়েছে, তাহলে তিনি নির্দোষ বা কম দোষী বিবেচিত হওয়ার ব্যাপারটি আইনগতভাবে কীভাবে দেখে আমি জানি না। তবে কথাটা হচ্ছে এটা যে বিচারকের যেমন ডাক্তারের পাশ করা ডাক্তারের ওষুধ খেয়ে রুগী মারা গেলে ডাক্তারের ফাঁসি হয় না, কারণ তার সার্টিফিকেট আছে। বিচারকের রায় তার এই স্বাধীনতা আছে, তিনি কাউকে ফাঁসিও দিতে পারেন, কাউকে রিলিজও করতে পারেন। আপনি দেখেন যে বর্তমান বিচারকরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোকে বলল উদ্দেশ্যমূলক ছিল। প্রতিটি মানুষ জানতো যে লোয়ার কোর্টে কোনো দণ্ড দিলে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু বেগম খালেদা জিয়ার ভাগ্যে সেটা ঘটে নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু লোয়ার কোর্টের বিচারকে কেন্দ্র করে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের তখনকার উচ্চ আদালত এটা বিবেচনায় নেন নাই। বর্তমান উচ্চ আদালত বলছে ওইটা তাদের উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল এবং এই জন্য তার কাছে ক্ষমা চাওয়া উচিত ও ক্ষতিপূরণ দেওয়া উচিত, কারণ এটা অন্যায় করা হয়েছে। মনীষী সক্রেটিসকে যে আদালত ফাঁসি দিয়েছিল বহু শতাব্দীর পর তারা বলছে আমাদের জাজমেন্টটা ভুল ছিল। এটা সক্রেটিসের কিছু আসে যায় না। আজকে যারা ফ্যাসিস্ট আমলে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের মধ্যে তো কয়েকজনের নাম তো সুনির্দিষ্টভাবে বলতে পারেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা, বলতে পারেন কাদের মোল্লা সাহেবের কথা, বলতে পারেন দেলাওয়ার হোসেন সাইদির কথা। এদের প্রত্যেকটা বিচারে একটা রাস্তার মানুষও জানে এটা ভুল হয়েছে। কাদের মোল্লা সাহেবের নামে একজন বিচারক বলেছেন ওয়াহাব সাহেব সুপ্রিম কোর্ট বারে, কোনো রেকর্ড নাই, তবু আমি বলে দিলাম যে তখন আইনমন্ত্রী শফিক বলছিলেন যে কি করলেন, ওয়াহাব সাহেব বলেছিলেন যে আপনারা তো ওনাকে ঢাকাই আনতে পারলেন না। শফিক সাহেব বলেছিলেন, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, যেটা ফারুক ভাই বলছিলেন যে দুই দেশের এক হতে হবে এটাকে এগ্রি করার জন্য বা ওনাকে ফিরিয়ে আনার জন্য, আপনি দুই দেশের কথা বলছিলেন, তথ্যপাত্রের ভিত্তিতে যদি এটা প্রমাণ হয় রায়টা, তাহলে এরকম কোনো ওয়ে কি নাই যে এখন তাহলে ভারত বাধ্য তাকে ফিরিয়ে দিতে? আমি এটার আইনগত বিশ্লেষণও চাবো ফারুক ভাইয়ের কাছ থেকে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তাহলে তথ্যপাতের ভিত্তিতে যেটা হয়েছে রায় ঘোষণা হয়েছে, আগে তো একটা বিচার প্রক্রিয়া আমি যেটা করছি বাক্যটা শেষ করি, সেটা হচ্ছে যে তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াচ্ছে এই যে বিচারকদের স্বাধীনতাকে কেন্দ্র করে যদি আপনি সব কিছুকে এড়িয়ে যেতে চান তাহলে মামুন নির্দোষ, তাহলে মামুনকে খালাস দিয়ে দেওয়া যেত, তার 5 বছর দিয়ে লাভ কি হলো? আমি ওই কথাটা বলার জন্য আপনাকে, আর আপনি যেটা বলেছেন দুই দেশ একমত হলে, আসলে দুই দেশের মনের মিল হলে, ভারত বাংলাদেশের মধ্যে যদি মনের মিল থাকতো, তার মধ্যে যদি সম্পর্কের সৌহার্দ্যতা থাকতো, বা বাংলাদেশের সরকার যদি ভারতীয় সরকারের অনুকূলবর্তী কোনো সরকার হতো, তাহলে ওই ক্যাপ্টেন মাজেদকে যেভাবে এনেছে, সুখরঞ্জন বালিকে যেভাবে এই আদালত থেকে নিয়ে ইন্ডিয়াতে চলে গেছে, আপনি অটোমেটিক্যালি এখানে পেতেন। কিন্তু এটা যেহেতু নাই, তাহলে ফারুক ভাইয়ের কথাই হবে যে তৃতীয় পক্ষকে আপনাকে এমন একটি শক্তি, সেই শক্তিকে আমরা সাধারণভাবে বলতে পারি, আমরা যেটা বলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবশ্য এই বিচারের সাথে দ্বিমত পোষণ করেছে। যেমন ধরেন উদাহরণ আপনি অনেকগুলো দেখেন, সবখানে সম্ভব না। মেজর নূরকে তো শেখ হাসিনা আনতে পারেন নাই, কানাডা বলেছিল যে আপনারা নিশ্চিত করেন যে আপনারা তাকে মৃত্যুদণ্ড দেবেন না, কানাডা তাকে ফেরত দেয় নাই। আমেরিকাতে রাশেদ আছেন, তাকে তো ফেরত দেয় নেই। এটা আপনি চাইলেই ফেরত পাবেন এরকম কোনো কথা নেই, নির্ভর করে ঘটনার উপরে। শেখ হাসিনাকে ভারতে যে আশ্রয় দিয়েছেন, শুধু তো শেখ হাসিনা, এখানে দালাই লামাও আছে, তিব্বতের দালাই লামাও ভারতে আছে। কিন্তু ভারত তো এরকম একটা দেশ না যে সে বিদেশিদের শেল্টার দেয়, সেখানে রাজনৈতিক শেল্টার দেওয়ার মতো দেশ তো সে এখনও তারা রাস্তায় পায়খানা করে, অসভ্য একটা দেশ। তার কাছে সিভিলাইজেশন কোথায় শিখবে? ভদ্রতা তো শেখাতে হলে এমন একটা লোক লাগে যে ভদ্রলোক। ভারত কি আসলে
কোনো মানদণ্ডে এই আধুনিক সিভিলাইজেশনে এমন কোনো মানদণ্ড আছে যেইখানে মুসলমান হওয়ার কারণে গরুর মাংসের মিথ্যা অপবাদ দিয়ে মুসলমানদের হত্যা করা হয়েছে, শতাব্দী পুরনো বাবরি মসজিদকে ভাঙা হচ্ছে, মসজিদগুলোকে ধ্বংস করা হচ্ছে, ধর্মীয় অধিকার মানা হচ্ছে না। অথচ আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন আগে রকে অভিযুক্ত করেছে এই অভিযোগে যে তারা ধর্মীয় টলারেন্স নাই। আজকে সেখানে মানুষের যে স্বাভাবিক ভারতের নাগরিকদের কাশ্মীর থেকে শুরু করে পশ্চিমবাংলা পর্যন্ত, ইভেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বিজেপি সরকার বিরোধিতা করতেছে। তাহলে এইরকম একটা দেশে যে কথা শোনে তাকে তো শোনানো যায়। আপনি ওইসের জন্য বলি, সাপ একটা প্রাণী যার কোনো কান নাই। এখন তাকে যদি আপনি মন্ত্র শুনে মনে করেন বশ করবেন, তাহলে তো এটা অর্থহীন, কারণ তার শোনার যন্ত্রই নাই। তো ভারত তো এমন একটি জিনিস যে সে আপনার কথা শুনবে কি না, যদি শুনতো তাহলে যে জাজমেন্ট হয়েছে তারপরে তার অনুবর্তী আলোচনা করা দরকার ছিল, তার কথা বলার দরকার ছিল যে আমরা এই রায় দেখেছি। এই কথাটাও তো তারা স্বীকার করে না। তারা মনে করে যে বাংলাদেশে, বারবার সে বলতেছে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার হলে আমরা গণতান্ত্রিক আচরণ করব। তো গণতন্ত্র নাই কেন? নাই তো ভারতের জন্য। বাংলাদেশ ঠিকঠাকই ছিল। ধরেন এই যে জিয়াউর রহমানের শাসন ছিল, বেগম জিয়ার শাসন ছিল, কই গণতন্ত্র তো ভাঙে নাই। ভাঙলেন তো আপনি। তাহলে আপনি যে ভাঙলেন তার জন্য তো আপনি কোনো দুঃখ প্রকাশ করলেন না। সেই ভাঙার কারণেই তো আজকের ফেসিবাদ। অর্থাৎ এই যে বিচারটা কিন্তু একই সাথে ভারতের বিরুদ্ধে। ফাঁসি যে শুধু একমাত্র শেখ হাসিনার জন্য হয়েছে তা না, এটা ভারতের বিরুদ্ধেও ফাঁসি। কারণ ভারত এবং আওয়ামী লীগ এটা একই জিনিস, এবং এখানে যারা রয়ের কাজ করছে এই পুরোটাই তো নেটওয়ার্ক। একটা শেখ হাসিনাকে ফাঁসির রায়ের মধ্য দিয়ে এই পুরো নেটওয়ার্কের ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে এই নেটওয়ার্কগুলা কি করবে এখন? এই নেটওয়ার্কগুলো তো বসে থাকবে না। আপনি দেখেন বাসে আগুন হয়েছে, নানা জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। এটা কি করে হলো? এই যে নানা জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে একটা অস্থিতিশীলতা তৈরির জন্য যে পায়তারাগুলো চলছে, এই পায়তারাগুলো এগুলোর সাথে কোথাও বলা নাই, কিন্তু আপনি অনুমান করতে পারেন যে এর মধ্যে একটা ইন্টারলিঙ্ক যুক্ত রয়েছে। কিন্তু তারা যে শাটডাউন বা লকডাউন বলছে সেটা কিন্তু কেউ মানছেও না, মানছে না। কিন্তু তারা যে সক্রিয় হতে পারছে তাও হতে পারছে। কিন্তু আপনাদের ফোর্স, আপনি যে রাস্তায় ফোর্স দিয়েছেন কেন? কারণ বিশৃঙ্খলার চেষ্টা তাহলে করছে। আপনি তো বিবেচনায় নিয়েছেন। কথাটা হচ্ছে আপনি তো বিবেচনায় নিচ্ছেন যে এটা একটা ঘটনা। আপনি তাহলে যদি না মানে তাহলে দরকার ছিল আপনি ফিরে রেখে দেওয়া। আপনি দেখতেন রাস্তাঘাটে ফিরে ছেড়ে দেন, কোনো পাহারার দরকার নেই, দেখেন তারপর কি হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা জনগণের সাথে বা অন্য। আমি শেখ হাসিনার পক্ষে লোক দাঁড়াবে এটা মনে করার এখনো কোনো কারণ নাই। বিশৃঙ্খলা যতই থাক, জামাত, বিএনপি, এনসিপি বা আরও দলগুলোর মধ্যে যদি এখনও যদি এমন হয় যে দেখা মাত্র লাঠালাঠি হবে, তারপরেও তারা আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনার বিরুদ্ধে একমতই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বরঞ্চ শেখ হাসিনার ইস্যু যত সামনে আসবে তত রাজনৈতিক দলগুলোর ঐক্য শক্তিশালী হবে এবং আরও দৃঢ় হবে। এই নিয়ে একটা কথা বলেছেন, কথার মধ্যে একটা কথা চমৎকার আমার কাছে লেগেছে, যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, সে ফর এক্সাম্পল যে নির্বাচনের কথা হচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারত, একটি নির্বাচিত সরকারকে যদি আপনি কাছে আনতে পারেন, এবং তাহলে কিন্তু আপনি একটি নির্বাচিত, ওই যে আওয়ামী লীগ যে কথাটা, ভারত যে কথাটা বলতেছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে ডিল করব, তাহলে কিন্তু এই নির্বাচনে কিন্তু যদি দলগুলোর মধ্যে একটা আন্ত আলোচনার ডিসিশন হয় যে প্রত্যেকেই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখবে, এবং এটা যদি তার নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে যুক্ত হয়, এর মধ্যে যদি সরকারটাকে ফিরিয়ে আনতে নাও পারে, যদি ধরে নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে আমরা এখানে নভেম্বরের শেষ সপ্তাহে কথা বলছি, 1 থেকে 2 মাস। এবং গণতান্ত্রিক সরকারের সাথে কথা বলবে, তার মানে কি, গণতান্ত্রিক সরকার যদি বলে যে ইয়েস আমরা মনে করি আপনাকে ফেরত দিতে হবে, তখন তো তার নাম নো বলার কোনো শব্দ থাকবে না, অন্তত তাত্ত্বিকভাবে। যেই রায়টা হলো, এই রায়ে জনগণের বলি, আমরা শহীদ পরিবারের কথা বলছিলাম, তাদের সদস্যরা, তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, একটা শঙ্কা আছে। আমরা এখানে আলোচনাতেও দেখলাম যে এই ধরনের শঙ্কা আমরা রাখছি যে এই রায়টা আসলে কার্যকর হবে কিনা, এক্সিকিউশন হবে কিনা। তাহলে জুলাই গণহত্যা যে আরও অনেক বিচার প্রক্রিয়া বাকি আছে, সেগুলো তাহলে কি হবে? এটা একটা প্রশ্ন আমার। একই সাথে আরেকটা জানতে চাই যে আমরা যদি খুব অপটিমিস্টিক হয়ে ধরে নিই যে এই রায়টা কার্যকর হবে এবং জনগণ দেখবে, তাহলে সেটার একটা সোশ্যাল পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে? প্রথম প্রশ্ন, যেটি আরও অনেকগুলো, 9টা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি বিচারাধীন আছে, যেখানে
অনেক বড় রাজনৈতিক নেতা, যেমন ইনু বলেন, রাশেদ খান মেনন বলেন, সালমান এফ রহমান বলেন, আইনমন্ত্রী সাহেব বলেন, ওনারা সহ যারা এখানে আছেন তাদের ক্ষেত্রে সহজ, তারা তো যেহেতু আমাদের ভিতরেই আছে, তাদের পক্ষে তাদের আইনজীবীও আছে তাদের পছন্দ মতো। সুতরাং ওই ক্ষেত্রে ওই ট্রায়ালগুলো সম্পন্ন হয়ে যে সাজাটা হবে, তারপরে তারা অ্যাপিল করবেন, অ্যাপিলের ফোরাম আছে, অ্যাপিল করে হয়তো শেষ হতে হতে আরও 1-1.5-2 বছর যাবে, গেলেও যেহেতু ওনারা দেশে আছেন, অন্য কোনো কিছু না হলে, অন্য কোনো পট পরিবর্তন না হলে, অন্য কোনো বন্দোবস্তে না গেলে তাদের সাজা এক্সিকিউট করা সহজ হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ের কারণ আমরা দেখেছি, ক্ষমতার পালাবদলে সমস্ত হাজার হাজার মামলা উড্র হয়ে যায়, হাজার হাজার আসামি খালাস পেয়ে যায়, আবার একইভাবে হাজার হাজার মানুষ মামলায় অ্যাকিউজড হয়, হাজার হাজার মানুষকে জোর করে সাজা দেওয়া হয়, যেটি আমরা 15 বছরে প্র্যাকটিস করেছি, এর আগেও ওইভাবে হয়ে আসছে। যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে তাহলে তো একই সিনারিও হবে, কারণ আমরা এটা থেকে বের হতে পারিনি। আমাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, কি আংশিক স্বাধীনও আমরা করতে পারিনি। ফ্রি উইলে বিচার করবে অথবা ফ্রি উইলের বিচারপতি অ্যাপয়েন্ট হবে, সেটি থেকে তো যেহেতু আমরা অনেক দূরে, বহু দূরে। আমার সহ আলোচক উনি সাংবাদিক সাহেব বললেন খালেদা জিয়ার কথা, কত কঠিন একটা অবিচার, যে ওনাকে ইলিগেলি না, ইরেগুলারিটিজের জন্য, তাও থার্ড পার্টির ইরেগুলারিটির জন্য ওনাকে 5 বছর সাজা দিলেন। যিনি সাজা দিলেন উনি প্রমোটেড হয়ে হাইকোর্টে যাওয়া ছিলেন। হাইকোর্টে এসে উনি সাজার এগেনিস্টে, 5 বছরের সাজার এগেনিস্ট ছোট সাজা, সাথে সাথে বেল দেওয়া হয়, এবং খালেদা জিয়া মহিলা সব কিছু মিলিয়ে না দিয়ে ওনাকে 10 বছর করে দিলেন, কোনো রুল ইস্যু ছাড়া, কোনো আইন কানুনের তোয়াক্কা না করে, শুধু অ্যাপিলেট ডিভিশনে যাবে, শুধু তৎকালীন সরকারকে ক্ষমা করবে। তো যেই সেট আপটা আমরা পেয়েছি, সেই সেট আপটা তো সমূলে উৎপাটিত হয়নি বা উৎপাটন হওয়ার কোনো আলামতও দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার শঙ্কা যে কোনো কিছুর পরিবর্তন হলে তো সব কিছু গণেশ উল্টে যায়, এরকম আর কি। তো আমি যেটি বলছি সেটি হচ্ছে যে বাকি যারা আছেন তারা ভিতরেই আছেন, তাদের এক্সিকিউট করার কোনো সমস্যা নাই। যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে ঐক্য থাকে, যেই পাওয়ারে যাক, যদি এই ব্যাপারে ঐক্য করে, এবং জুলাই সনদ কিন্তু যদি এক্সিকিউট হয়, জুলাই সনদটা যদি বাস্তবায়িত হয়, সেখানে এই ধরনের ঐক্যের কথা বলা আছে, তাহলে আমাদের শঙ্কার জায়গা থাকবে না, আমরা শঙ্কিত হব না আশা করি। আর একটা জিনিস শিখেছে ছেলেরা, যে ইয়াং জেনজি আমরা বলি, তারা যে কোনো ব্যাপার আবার এক হবে। সুতরাং এইটা ভাবলে হবে না যে যেন তেনভাবে আমরা যদি এগুলো পার করে দিই, যেন তেনভাবে যদি কারো বন্দোবস্তে নিয়ে যায়, যেন তেনভাবে যদি কাউকে আগলে রাখি, এটা মনে রাখবে এবং আবার রাস্তাঘাটে ওরা আবার নামবে। এই একটা জিনিস বাংলাদেশে ডেভেলপ করেছে, সারা পৃথিবীতে ডেভেলপ করেছে, বিশেষ করে এই নেপাল টেপাল এগুলোতে, শ্রীলঙ্কা ডেভেলপ করেছে, সেই একটা প্রেশার তারা পাবে। আশা করি এটা হবে না। সেকেন্ড প্রশ্নটা আমাকে আবার রিপিট করুন। সেকেন্ড যেটা জানতে চাচ্ছিলাম যে সোশিও পলিটিক্যাল ইম্প্যাক্ট হবে যদি আমরা বলি যে এই রায়টা কার্যকর হলো। এই রায়টা কার্যকর হলে কি হবে, ভবিষ্যতে একটা লেসন হবে, একটা দৃষ্টান্ত স্থাপন করা যেই ফ্যাসিস্ট হবে, দানব হবে, তার মাথায় তো থাকবে। আমাদের দেশে তো লজ্জা শরম উঠে গেছে, আমরা কেউ লজ্জা পাই না। আমরা বড় চোরদেরকে স্যালিউট করি, বড় চোররা চুরি করেও লজ্জা পায় না এবং সবখানে প্রোটেকশন পায়। ও ডুরাল্ড একটা ঐতিহাসিক বলছে যে আমাদের এইসব ছোটোখাটো দেশ, দুর্বল দেশে রুল অফ ল মানেই হচ্ছে মাকড়াসার জাল। ছোট পতঙ্গগুলো ওখানে থাকে, বড় কেউ ওখানে আটকা পড়ে না। তো আমাদের দেশে তাই তো আমরা দেখে আসছি, বর্তমানেও তাই হয়ে আসছে। যারা যারা এত ব্যাপক দুর্নীতিতে জড়িত ছিল, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে, এখন তারা স্টিল বাংলাদেশে আছে, বাংলাদেশের রাজনীতিও নিয়ন্ত্রণ করে। সেখানে তো আমরা শঙ্কিত, আমাদের শঙ্কার জায়গা থেকে যায়। তারপরও এই রায়ের ফলে অ্যাটলিস্ট ভবিষ্যতে যারা হবে বা এখন হচ্ছে, তাদের জন্য তো লেসন হবে, এবং তাদের জন্য আমি মনে করি ঠিক আছে, তারা হয়তো ভাববে যে না আমরাও পার পাবো না। আর রুল অফ ল আমাদের ভঙ্গুর পর্যায়ে আছে, এটা আমি সরি টু সে, ভঙ্গুর মানে নিঃশেষ হয়ে যায়নি, একদমই তলানিতে আছে। এই রায়ের ফলে এটা আপগ্রেড হয়েছে, এটার সূচকের উন্নতি হয়েছে। কিন্তু এটা যদি আরও উন্নতি করা যায়, এটা যদি আরও একটু সূচক এগিয়ে নেওয়া যায় সারা বিশ্বের কাছে, উই আর দ্য সিভিলাইজ কান্ট্রি অ্যান্ড বিলংস টু এ সিভিলাইজ সিটিজেন্স, এটা যদি প্রমাণ করতে পারি আমরা, এই ধরনের আরও অনেকগুলো রায় তাড়াতাড়ি আসবে, এক্সিকিউশন হবে। এইটা তো এক্সিকিউশন একটু দূরহ, বাকিগুলো এক্সিকিউশন যেহেতু আমাদের হাতের মুঠোয়, এগুলো তাড়াতাড়ি করে ট্রায়াল সম্পন্ন করে যদি এক্সিকিউশনে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আদালতগুলোও ঘুরে দাঁড়াবে, রুল অফ লও ঘুরে দাঁড়াবে, মানুষ স্বস্তি পাবে। অর্থাৎ যেই মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো তাকিয়ে আছে, মুখিয়ে আছে। আপনি প্রান্তিক মানুষ এই কারণে বলেছি, দেখেন জুলাই বিপ্লবে সব সাধারণ নিহত হয়েছে, সব সাধারণ,
একটা হাই আপস, একটা বড় পলিটিশিয়ান নিহত হয়নি, তাদের সন্তানরাও হয়নি। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের সবার দায়, যারা যে অবস্থায় আছি, বেনিফিশিয়ারি যারা যে অবস্থায় আছি, উপদেষ্টারা বা যে আছেন, অন্তত এই প্রান্তিক মানুষগুলোর যে ক্ষতি হয়েছে, প্রান্তিক মানুষগুলোর যে ত্যাগ, যে প্রাণ বিসর্জন, এগুলোর প্রতি শ্রদ্ধা রেখে হলো আপনারা সবাই এক হয়ে বাকি যে ট্রায়ালগুলো আছে, বাকি যে কেসগুলো আছে, এগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করবেন। আর বাংলাদেশের শুধু এটি না, এই যে হত্যাযজ্ঞ, বাংলাদেশের ইকোনমি ধ্বংস করা হয়েছে আমাদের লক্ষ কোটি টাকা নিয়ে গিয়ে। সেই লক্ষ কোটি টাকারও কারণে বাংলাদেশ আজকে ভঙ্গুর হয়ে আছে, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। সেদিকেও নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ আমরা কমপ্লিট একটা একটা ব্যবস্থা নিয়ে যে অপরাধটা করেছে সেই অপরাধের সমান শাস্তিটা যাতে নিশ্চিতভাবে ভোগ করতে পারে, সে ব্যাপারে আমাদের সবার পদক্ষেপ নিতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আর এই আদালতগুলো মানুষের লাস্ট হোপ, রুল অফ ল মানুষের লাস্ট হোপ, প্রত্যন্ত অঞ্চলের মানুষের শেষ ঠিকানা। সেই ভরসার জায়গাটা একটু উন্নত হবে, ডেভেলপড হবে, একটু ভালোর দিকে যাবে, এবং সেটি আমরা প্রত্যাশা করি। সেই জন্য কিন্তু সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনজীবীকে কাজ করতে হবে, যারা উপরে আছে তাদেরকে কাজ করতে হবে, যারা অ্যাপয়েন্টিং অথরিটি আছে তাদের কাজ করতে হবে, যারা ইভেন মক্কেল, যারা ইভেন ভুক্তভোগী, তাদেরও এগিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এই সব কিছু মিলিয়ে বিচার ব্যবস্থাটা এমন এক বাজে বন্দোবস্তে আমরা নিয়ে গিয়েছি, এটা এত বেশি কস্টলি হয়ে গেছে, সাধারণ মানুষ কিন্তু অ্যাপ্রোচ করতে পারে না আদালতে। শুধু বড়দের প্রোটেকশনের জন্য আদালত, এটা অনেক ক্ষেত্রেই মানুষ মনে করে, গরিব অ্যাপ্রোচই করতে পারে না অনেক ব্যয়বহুল হওয়ার কারণে। আরেকটা কথা বলে রাখি, এই আদালতগুলোকে সক্ষমতা অর্জনের জন্য যে পরিমাণ বাজেট দরকার তার 1/4 তো নেই। আমি 2% নাকি পয়েন্ট কত পার্সেন্ট অনলি এই আদালত বিচার সব কিছু মিলিয়ে বাজেট, আর যেখানে 47% বাজেট হয়েছে শুধু অ্যাডমিনিস্ট্রেশন কাজে, সচিবালয় কেন্দ্রিক। তো সুতরাং এইসব দিকেও আমাদের নজর দিতে হবে। যদি আদালতগুলোকে সক্ষম করা যায়, ইন্ডিপেন্ডেন্ট করা যায়, বিচারকদের স্বাধীনতা দেওয়া যায়, চাকরির নিশ্চয়তা দেওয়া যায়, তাদেরকে পলিটিক্যাল হ্যারাসমেন্ট থেকে বাঁচানো যায়, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট থেকে বাঁচানো যায়, তিরস্কার যাতে পলিটিক্যালি না হয়, এইগুলো চিন্তা করে আমরা মনে করি যে এই আদালত, এই রুল অফ ল, এই আইন আঙ্গনকে যদি আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, অন্তত এই আঙ্গনটা অন্যগুলোকে প্রোটেক্ট করবে, অন্য দুর্নীতিকে প্রোটেক্ট করবে, সারা বাংলাদেশের সিটিজেনকে প্রোটেক্ট করবে, সেই দিকে সবাই মনোযোগী হবেন এই বিশ্বাস রাখি। এবং এই ট্রাইব্যুনাল যে সক্ষমতা অর্জন করেছে, বাকি যে ট্রায়ালগুলো আছে সেই ট্রায়ালগুলো অতি সত্বর শেষ করে 2-1টা এক্সিকিউশনের মাধ্যমে শহীদ পরিবারের যে আত্মা, তার প্রতি শ্রদ্ধা জানাবে, যে পঙ্গুরা আছে তাদের স্বস্তি দিবে, তাদের এই অন্তত একটু ভরসা, সান্ত্বনা, সেটির ব্যবস্থা করবে, এটি একটা প্রত্যাশা আমার। ধন্যবাদ ফারুক ভাই। ঠাকুর ভাই, আপনার কাছে যদি যাই, প্রথমত ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি বলি, 3টা কথায় আমরা জানতে পারছি যে রুল অফ ল কিছুটা ভালনারেবল, এখানে রাজনৈতিক অঙ্গনে ঐক্যের অভাব দেখা দিয়েছে এবং আছে এখনো, বাজেট কনস্ট্রেইনও আছে, যেটা উনি বললেন যে আইনগতভাবে। এই অবস্থাতে আসলে কি এরপরের আমরা কি আশা রাখতে পারি কিনা যে বাকি বিচারগুলো আসলে যেটা সম্ভব হওয়া সেটা আসলে সম্ভব হবে কিনা? আমি একটা কোট করতে চাই। আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নিজের সব নেতাকর্মীদের ফেলে নিজ পরিবারের সদস্যদের নিয়ে দেশ থেকে পালিয়ে যান। যে নিজ দেশ এবং জনগণের সাথে প্রতারণা করে তার পতন এবং পরিণতি এভাবেই হয়। এটা তার বক্তব্য আজকে। এই মন্তব্যকে বা আপনি কিভাবে দেখছেন বা একমত কিনা? দেখেন, এটা তো আওয়ামী লীগ পরিবার, দেশের পরিবার, জি, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ ইতিহাসে এটা আলোচনা আপনার এই যতটুকু সময় আছে তাতে এইটাতে আমি ঢুকতে চাই না, এই কথা বলে ঢুকতে চাই না। কারণ এটা এত বড় যে এইটা টেনে আনা মুসিবত হবে। তবে শুধু এইটুকু বলতে পারি যে আসলে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন, বাংলাদেশের জনগণের নয়। সুতরাং যারা তার অ্যাসোসিয়েট পরিবার, তাদেরকেই তিনি বিশ্বস্ত মনে করেছেন এবং তাদেরকে তিনি নিয়ে গেছেন, এতে সন্দেহ নাই। আর আপনি যে কথাটা বলছিলেন এখানে ও অনেক আলোচনা, আবার 3টা রেফারেন্স আপনাকে আমি দিই। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ফাঁসি হয়েছিল একমাত্র চিকন আলীর। চিকন আলীর এই ফাঁসি হওয়ার সময় বিচারক প্রশ্ন করেছে, আইনজীবী প্রশ্ন করেছিলেন যে 1971 সালে পাক বাহিনীকে সমর্থন করা যদি চিকন আলীর অপরাধ হয়, তাহলে বিচারকের চেয়ারে যিনি বসে আছেন তিনি 71 সালে কার সহযোগিতা করেছেন?
পাক বাহিনীকে সমর্থন করার কারণে যদি চিকনারি অপরাধী হয়ে থাকে, তাহলে এই 9 মাস যারা পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করেছে তারা কোন অপরাধে দোষী সাব্যস্ত হবেন? 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তোফায়েল ক্যাডার নামে বিসিএস ক্যাডার তৈরি করা হলো। 1982 সালে এরশাদ সাহেব সামরিক শাসন দেওয়ার পরে 83 ক্যাডার নামে নতুন বিসিএস ক্যাডার তৈরি করা হলো। বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বেছে বেছে কোনো সত্যিকারের মুসলমান যারা নামাজ পড়ে, ঈমান আছে, দেশপ্রেম আছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। এবং সমস্ত নিয়োগ ভারতীয় র থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশে দেওয়া হয়েছে। এই সমস্ত নিয়োগ বাংলাদেশে এখনও বিদ্যমান। যখন আপনি হাসিনার বিচার করছেন তখন তারা, কথাটা তিনি বলেছেন একটা জায়গায়, তারা সমস্ত জায়গায় বিদ্যমান। আপনি আশা করতে পারেন যে শিয়ালের কাছে মুরগি পাহারা দিবেন? আজকে যে প্রশ্নটা উঠেছে, আব্দুল্লাহ মামুন নামে একজন, কিন্তু বিষয়টা হচ্ছে তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, আর সমস্ত অকারেন্সগুলোর সাথে জড়িত পুলিশ বাহিনী, বিজেপি প্রধান, অন্যান্য আরও যত কারা নির্বাচন করেছিল। আমরা শুধু টুকটাক দেখি, আমরা শুধু মাথাটা খুঁজি, শরীরটা খুঁজি না। কিন্তু মাথাটা তো দাঁড়িয়ে আছে শরীরের উপরে, আর তার মধ্যে একটা মস্তিষ্ক আছে যে চালায়। তাহলে সেই মস্তিষ্কগুলোকে যদি আমরা ফাইন্ড আউট করতে না পারি, তাহলে কিন্তু আপনি বিচারের কথা আমরা যেগুলো বলছি, এই যে আপনি আমি যা যা আলোচনা করছি, এটা শুধু সেন্টিমেন্ট, এর কোনো আইনগত প্রয়োগ নাই। আইনগত প্রয়োগ করতে হলে আমাকে যদি আপনি এই কথা জিজ্ঞেস করেন কি উচিত ছিল, গত 16 মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার দরকার ছিল এই বিচার ব্যবস্থাকে এবং এই আমলাতন্ত্রকে এবং এই যে সমস্ত জায়গাগুলোকে এমন মানুষ দিয়ে নিয়ে আসা যে যারা সৎ এবং যারা এই বিচারটা করতে আগ্রহী। আপনি সেই চোর, সেই দুর্নীতিবাজ, সেই লুটেরা, সেই হাসিনা রেহানাকে যারা টাকা দিয়েছে, সেই সমস্ত বাটপার, সমস্ত কিছুকে বহাল রেখে আপনি কি মনে করেন আপনার বডিতে, শয়তানের বডির উপরে আপনার মাথা স্থাপন করলে সেটা মানুষের মাথা হবে? সমস্ত বডির মধ্যে শয়তান রয়েছে। এই যে বিচারের নামে আমরা যেটা করতেছি, যথার্থ ইনি বলেছেন যে এই বিচারে যে 5 বছর আপনি সাজা দিলেন, এটা কেন? এটা নাম দেখানো দিলেন। অর্থাৎ আপনি পুলিশ বাহিনীকে সেভ করতেছেন। যারা এই গুলি চালিয়েছে তাদেরকে আপনি সেভ করতেছেন। আপনি বলছেন আমার নির্বাচন করতে হলে তাদের লাগবে। নির্বাচন করতে হলে যদি লাগে তাহলে কথাটা সোজা, 3 মাসের বা 6 মাসের মধ্যে নির্বাচন দেন নাই কেন? নির্বাচিত সরকার ঠিক করতো। নির্বাচিত সরকার ঠিক করতো কাকে ফাঁসি দেবে, আপনি সে দায়িত্ব দিতে গেলেন কেন? আপনি কোনটা আগে ছিল? আজকে যে প্রশ্নটা আসছে, আজকে কথা উঠছে, এই যে হাসিনার বিচার প্রসঙ্গে বলা হয়েছে যে একটা অনির্বাচিত সরকারে ক্যাঙ্গারু কোর্ট, তাহলে নির্বাচনটা আগে দিয়ে বিচারের দায়িত্বটা দিতেন, তারপরে আপনি ফয়সালা করতেন। আপনি আগে কোনটা করবেন? উজু ছাড়া নামাজ পড়বেন না নামাজের আগে উজু করবেন? এটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি এই যে জটিলতাগুলো জট লেগে গেছে, এই জটটা কিন্তু একটা জায়গায় না। আমি শুনতে মনে হয় যে একটা বিচার হলো, একজনকে দিল না, আসলে ব্যাপারটা তা না। আপনাকে বিচার, উনি একটা কথা বলেছেন, সেই কথা সূত্র ধরে আপনি যদি একটা কনস্টেবলের ফাঁসিও যদি দিতেন, সেটাই অ্যাটলিস্ট একটা কার্যকর, তাহলে তো একজন 1973 সালে একজন চিকন আলীর ফাঁসি হওয়ার কারণে তো আমি আপনাকে বলতে পারতেছি যে 71 সালের অপরাধের জন্য চিকন আলীর ফাঁসি হয়েছিল। আপনি এত বড় ঘটনায় একজন লোকের ফাঁসির হুকুম হয় নাই, একটি লোকের নয়। চানখালপুরের কথা বলেন, এগুলো সবগুলো শুধু আমাদের যে কথাটা, আমি যে কথাটা শেষ করতে চাই সেটা এই বিচারটা, এই যে জনদাবি, এই যে জন আকাঙ্ক্ষা, এবং সবচেয়ে বড় কথা যে স্বৈরাচার প্রতিরোধের যে কার্যকর ব্যবস্থা, সেটা নিশ্চিত করতে হলে এই বিচারকে নিশ্চিত করতে হবে। এই শিক্ষা গ্রহণের জন্য যে পুনরায় যাতে স্বৈরাচারের আবির্ভাব না হয়, সেটা হবে কিনা আমি জানি না, কিন্তু তবুও অন্তত একটা ডকুমেন্ট তৈরি হবে। কারণ 3টি স্বৈরাচারের বিচার হয়েছে, তাতে কোনো কাজ হয় নাই। নতুন স্বৈরাচার আবারও আসবে কিনা আমরা জানি না, তবে আমরা আশাবাদ ব্যক্ত করি জনতার ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। কারণ সংবিধান অনুযায়ী জনগণই হচ্ছে বাংলাদেশের হত্যাকর্তা। সুতরাং পিপলস রিপাবলিকের যে ভার্ডিক্ট, ম্যান্ডেট,
সেটা নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে হয়তো এতটা আশা করতে পারি যে বোধোদয় হবে, জি, সকলের ধন্যবাদ। শুভবুদ্ধির উদয় হোক, এটাই প্রত্যাশা সেটাই আমার। প্রত্যাশা আমাদের। ঠাকুর ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ফারুক ভাই আপনাকে ধন্যবাদ, আপনাদের আপনাকেও দুইজনকে ধন্যবাদ। আপনাকেও থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের দুইজনকে স্টুডিওতে আসবার জন্য, এত সুন্দর একটা আলোচনার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে জানাচ্ছি। আমন্ত্রণ জানানোর জন্য। জন্য দর্শক, এই ছিল আজকের এপিসোডে। দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।